নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে হতে পারে জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন, জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এদিকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে মুখ খুলতে শুরু করেছেন দেশটির সাধারণ মানুষ। গণ আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন হলেও বাংলাদেশে গণতন্ত্র ফিরতে এখনো ১.৫ বছরের বেশি সময় লাগবে, এমনটাই জানিয়েছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসের মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় ২০২৬ সালের মাঝামাঝি জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন সাখাওয়াত। তবে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদে নির্বাচনের আয়োজন করা হবে বলে গত আগস্টে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জানিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। এরপরে অক্টোবরে অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন ২০২৫ সালে নির্বাচনের আয়োজন করা সম্ভব। কিন্তু এবার ইউনূস ঘনিষ্ঠ নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের উপদেষ্টার এই ধরনের মন্তব্য প্রশ্ন তুলছে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পালনের সদিচ্ছা নিয়েই। আসিফের ব্যাখ্যা ছিল, নির্বাচনের জন্য অনেকগুলি ধাপ রয়েছে। নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি প্রয়োজন ভোটার তালিকা সংশোধন করা। চলতি বছরের গোড়ায় তৎকালীন হাসিনা সরকার আয়োজিত নির্বাচনের ভোটার তালিকায় গরমিলের অভিযোগ নিয়ে যে অশান্তি হয়েছিল সে কথাও মনে করিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তার এই মন্তব্যের সমালোচনা করে দ্রুত ভোটের আয়োজনের জন্য পদক্ষেপের দাবি তোলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। এরপর ভোট পরিচালনার জন্য নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের বাছাই করার জন্য গত ৩০ অক্টোবর ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করে ইউনূস সরকার। সরকারের তরফে জানানো হয়, ৬ সদস্যের সার্চ কমিটি নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রতিটি পদের ক্ষেত্রে ২ জন করে ব্যক্তির নাম সুপারিশ করবে। তাদের মধ্যে থেকে কোনো একজনের নাম বেছে নেওয়া হবে। কিন্তু তারপর নতুন নির্বাচন কমিশনের ভোটের আয়োজন করতে কেন ১.৫ বছর লেগে যাবে তা নিয়ে ইতিমধ্যে উঠছে প্রশ্ন। এদিকে সরকার গঠনের ১০০ দিনের মধ্যে সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন দেশটির সাধারণ মানুষ। বিশেষত আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার কার্যকর কোনো ভূমিকাই রাখতে পারেনি বলে মনে করছেন সাধারণ মানুষ। স্বাভাবিক কারণে ধুমায়িত হচ্ছে ক্ষোভ। সরকারের পক্ষ থেকেও আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তনের প্রতিশ্রুতি কার্যকর না হবার সুযোগে মাঠে নেমেছে শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগ। সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রাক্তন শাসক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে ৩ সপ্তাহ আগে। কিন্তু তাতে বাংলাদেশের ছাত্র সংঘর্ষের ধারাবাহিকতায় ইতি পড়েনি। রাজধানী ঢাকায় ছাত্রদের দুগোষ্ঠীর সংঘর্ষ ঠেকাতে কাঁদানো গ্যাসের সেল, সাউন্ড গ্রেনেড ছুটতে হলো পুলিশকে। জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলন শুরুর পরে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে ছাত্রলীগের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনপন্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্ষমতার পালাবদলের পরে গত ২৩ অক্টোবর মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে ইউনূস সরকার। রাজনৈতিক অচলাবস্থায় প্রায় স্তব্ধ হয়ে যায় বিপ্লব। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার কি এখন এই ঝুঁকির সম্মুখীন, তা নিয়ে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। প্রথমবারের মতো সংসদের অধিবেশনে যোগদান করতে বৃহস্পতিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যসভার ত্রিপুরা সাংসদ রাজীব ভট্টাচার্য। এইমসের ধাঁচে রাজ্য একটি হাসপাতাল স্থাপন করার বিষয়টি রাজ্যসভার অধিবেশনে উপস্থাপন করা হবে বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়া রাজ্যে জাতীয় সড়কের নির্মাণ এবং সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়টিও সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। উল্লেখ করা যেতে পারে, আগামী ২৫শে নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন চলবে ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত। একটা এইমস নতুবা আমাদের যে মণিপুরে যেটা রয়েছে রিমসের মতো এরকম একটা সুপার স্পেশালিটি হসপিটাল যাতে ত্রিপুরাতে নির্মাণ করা যায়, তার জন্য আমি আবেদন রেখেছি। তো আশা করি সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে এবং ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের মানুষ সম্মিলিতভাবে যেভাবে এই রাজ্যের উন্নয়ন দরকার সেটা যাতে আরও ত্বরান্বিত হয়। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ন্যাশনাল হাইওয়ে কাজ শুরুয়াত হয়েছে, কাজগুলি ত্বরান্বিত করা। বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে আগরতলা ব্রুঙ্কা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৎস্য উৎপাদনে উৎসাহিত করার লক্ষ্যে দপ্তরের পক্ষ থেকে রাজ্যের মৎস্য চাষীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বৃহস্পতিবার মৎস্য দপ্তর থেকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব, দপ্তরের বিভিন্ন আধিকারিক ও রাজ্যের বিভিন্ন জেলার মৎস্য চাষীরা। বিশ্ব মৎস্য দিবস উদযাপন উপলক্ষে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, রাজ্যে প্রতি বছর 85,000 মেট্রিক টন মৎস্য উৎপাদন হচ্ছে। চাহিদা আছে 1,17,000 মেট্রিক টন মাছের। 32,000 মেট্রিক টন মৎস্য উৎপাদনের ঘাটতি রয়েছে রাজ্যে। বর্তমানে ঘাটতি মেটাতে বাংলাদেশ সহ বহিরাজ্য থেকে মাছ সংগ্রহ করা হচ্ছে। এখন উৎপাদন কত আছে আমাদের রাজ্যে? আমাদের রাজ্যে বিভিন্ন পুকুর, অনেক কৃষকের যেটা পুকুর রয়েছে সেই পুকুর, নদী, নালা, খাল, বিল, ছোট বড় জলাশয় যেগুলি আছে সব মিলিয়ে আমাদের রাজ্যে এই মুহূর্তে প্রতি বছর মাছের উৎপাদন হচ্ছে প্রায় 85,000 মেট্রিক টন। কত? 85,000 মেট্রিক টন আমাদের রাজ্যে প্রোডাকশন হচ্ছে। আমাদের ডিমান্ড কি আছে? কত মাছ লাগে? প্লাস মাইনাস হয়তো কিছু হবে। আমাদের রাজ্যে প্রত্যেক বছর মাছ লাগে, এই মুহূর্তে যেটা আমরা হিসাব দিচ্ছি সেটা হচ্ছে 1,17,000 মেট্রিক টন। কত? রাজ্যের মৎস্য উৎপাদন বাড়াতে কেন্দ্রের কাছে 1350 কোটি টাকার প্রকল্প জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মৎস্য সম্পদ বিকাশ যোজনার মাধ্যমে রাজ্যের মৎস্য চাষীদের বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করা, মাছের খাদ্য বিতরণ, মাছের পোনা বিতরণ, পুকুর নির্মাণ ও পুকুর সংস্কারের জন্য আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে ঘোষণা দেন মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া দপ্তরের দায়িত্বভার নেওয়ার পর তিনি রাজ্যের মৎস্য চাষীদের উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী মৎস্য সহায়তা যোজনায় বছরে 6,000 টাকা করে মৎস্য চাষীদের সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর 2,900 জন মৎস্য চাষীকে সাহায্য দেওয়া হয়েছে এবং এবছর 5,000-এরও বেশি মৎস্য চাষীকে সাহায্য দেওয়া হবে। এছাড়া জলাশয় সংস্কারের জন্য আরো 10,000 টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন মন্ত্রী। আমি দপ্তরের দায়িত্ব নেওয়ার পর ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে রাজ্যের মাছ চাষীদের উৎসাহিত করার জন্য মৎস্য সহায়তা যোজনা আমরা চালু করেছি, মুখ্যমন্ত্রী মৎস্য সহায়তা যোজনা, যে যোজনার মাধ্যমে বছরে 6,000 টাকা মাছ চাষীদের দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। এবং গত বছর আমরা সম্ভবত 2900 বেনিফিশিয়ারিকে দিয়েছি। এই বছর সেটা 5,000-এরও বেশি ফিশ ফার্মার, যারা অ্যাকচুয়াল ফিশ ফার্মার রয়েছে আমাদের রাজ্যে, সেই ফিশ ফার্মারকে আমরা দেব, এটা আমাদের সিদ্ধান্ত রয়েছে। বছরে 6,000 টাকা করে আমরা তাদেরকে সেটা দেব। এর বাইরেও আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি পাঠিয়েছি, পুরো অ্যাসেসমেন্ট করে প্রায় 1350 কোটি টাকার প্রজেক্ট আমরা সাবমিট করেছি দিল্লিতে। আমরা আশা করছি সেই স্যাংশন যদি পাই প্রজেক্টে, তাহলে যাদের কাছে এখনো পৌঁছায়নি তাদের সবাইকে সেই ক্ষতিপূরণ আমরা দেব এবং তাদের পুকুর নির্মাণের জন্য আমরা পয়সা দেব। তো ফিশারি ডিপার্টমেন্টের জন্য হাততালি দিন সবাই। রাজ্যে মৎস্য চাষের উৎপাদন বৃদ্ধির জন্য এবং মৎস্য চাষীদের উৎসাহ প্রদানের জন্য দপ্তরের মন্ত্রী যে ধরনের সাহায্য বা ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছেন তাতে মৎস্য উৎপাদনের ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের অসংগঠিত শ্রমিকদের সমর্থনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ কংগ্রেসের অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের সামনে এসে দাঁড়ায়। অসংগঠিত শ্রমিকদের সমর্থনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শ্রম দপ্তরের আধিকারিকদের এর কাছে ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠিত শ্রমিকদের সমর্থনে মিছিলে অংশগ্রহণ করে সরকারের সমালোচনা করে রাজ্য সরকার শ্রমিক বিরোধী মনোভাব পোষণ করছে বলে অভিযোগ করে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি জানান, রেগা শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মজুরি বৃদ্ধি করা হচ্ছে না। স্বাস্থ্য দপ্তরের ডিডিটি শ্রমিকরা দীর্ঘদিন কাজ করা সত্ত্বেও বর্তমান সরকার তাদের ছাঁটাই করে দিয়েছে। স্বাস্থ্য অধিকর্তার প্রতিশ্রুতি অনুযায়ী তাদের পুনর্বহাল করা হচ্ছে না। সারা রাজ্যে শ্রমিক অসন্তোষের কারণে এই ডেপুটেশন প্রদান বলে জানিয়েছে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। শ্রমিকদের দৈনন্দিন অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়নে যারা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, আজকে তাদের মজুরি বৃদ্ধি থেকে শুরু করে তাদের প্রতিনিয়ত
বর্ডার গাভাস্কার ট্রফিতে মুখোমুখি আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম বড় দুই দল ভারত অস্ট্রেলিয়া শুক্রবার থেকে পার্থে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না রোহিত শর্মা। ভারত এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ায় 52টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে জয়ী হয়েছে মাত্র 9টি ম্যাচে এবং পরাজিত হয়েছে 30টি ম্যাচে। ভারতীয় দল 2016-17 থেকে বর্ডার গাভাস্কার ট্রফিতে অপরাজিত। ভারত শেষবার এই সিরিজে পরাজিত হয়েছিল 2014-15 সালে। তারপর থেকে অস্ট্রেলিয়া দুবার ভারত সফর করেছে। বর্ডার গাভাস্কার ট্রফির ম্যাচগুলো শুরু হয় ভারতীয় সময় সকাল 5:30টায়। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।